নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনাদের জন্য এক বেনামি ভালোবাসার অস্তিত্বের গল্প। শুনতে থাকুন সুলেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে মেঘে ঢাকা তারা। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল খুব রিসেন্টলি মাল্টিভার্স জার্নার চ্যানেলে পরিণত হতে চলেছে। তার জন্য একটি শর্ট ফিড আসবে খুব শীঘ্রই। তাই অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুরু করছি আমাদের আজকের গল্প, মেঘে ঢাকা তারা। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। পরপর দুবার গানটা বেজে উঠল। নীলাঞ্জনার এই পছন্দের গানটাই তাদের দিল্লির নতুন ফ্ল্যাটের ডোরবেল। গানের পরের লাইনটা গুনগুন করে গাইতে গাইতেই ফ্ল্যাটের দরজা খুলল নীলাঞ্জনা। তাড়াহুড়োর মাথায় দরজা খোলার আগে আই হোল দিয়ে মুখ দেখার সময় পায়নি সে। তাই দরজা খুলতেই বড় একটা ধাক্কা খেল। হাতে রাখা পুজোর ধূপদানিটা একটা মৃদু শব্দ করে পড়ে গেল মেঝেতে। ধূপদানিটার ধূপ থেকে তখনও ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। ধূপদানি পড়ার আওয়াজ মৃদু হলেও কিভাবে যেন অত্রির কানে পৌঁছে যায় সেই শব্দ। টাওয়ালে ভিজে চুল মুছতে মুছতে সে দরজার কাছে দৌড়ে আসে। চোখে মুখে তার আতঙ্কের ছাপ। অন্যদিকে নাটকীয় এই অভ্যর্থনার মাঝে আগন্তুকের চোখ ছলছল করে উঠল। অত্রিকে দেখেই সে যেন সংযত করে নিল নিজেকে। আর নীলাঞ্জনার গোটা পৃথিবী তখন এদিক থেকে ওদিক হয়ে গেছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে কি স্বপ্ন দেখছে, নাকি যা কিছু ঘটছে তা সবটাই সত্যি, চূড়ান্ত সত্যি? নীলাঞ্জনা, নীলাঞ্জনা, কি হলো? এভাবে দাঁড়িয়ে রইলে কেন? ধূপের আগুন কি কাপড়ে পড়েছে নাকি? আরে অদ্ভুত তো। আরে এই নীলাঞ্জনা, কথা বলছো না, থ হয়ে দাঁড়িয়ে আছো পুরো। আর কে এসেছেন? নীলাঞ্জনার মুখে কোনো কথা নেই। সে যেন এই ঘরের মধ্যেই নেই, হারিয়ে গেছে সুদূর অতীতে। তবে নীলাঞ্জনার কোনো ক্ষতি হয়নি এটা বুঝতে পেরে আগন্তুকের দিকে ঘুরে তাকালো অত্রি। গোলাপি রঙের ফুলের তোড়ার মধ্যে একটা কার্ড হাতে নিয়ে ও এক মুখ সরল হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন আগন্তুক। অত্রি ফিরে তাকালো নীলাঞ্জনার দিকে, কিন্তু সে তখন 8 বছর আগে অতীতে ফিরে গেছে। সময় 2017 সাল। তামিলনাড়ুর মাদ্রাজ ইউনিভার্সিটির কলেজের নিউ ইয়ার্স ইভে অন্যান্য ইউনিভার্সিটি থেকেও স্টুডেন্টরা এসেছিল। আদিত্য ছিল মাদ্রাজ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আর নীলাঞ্জনা পড়ত এভিসিতে। মাদ্রাজ ইউনিভার্সিটিতে গিয়ে নীলাঞ্জনা যখন কলেজের করিডোরে দাঁড়িয়ে সেলফি তুলছিল, তখন কেমনভাবে যেন তার সেলফির মধ্যে চলে এসেছিল আদিত্য। সরি বলতে প্রথম পিছন ফিরে তাকায় নীলাঞ্জনা, আর সেই তাদের প্রথম দেখা হয়। প্রথম দেখা না বলে সেটাকে লাভ এট ফার্স্ট সাইট বলাই ভালো। সেদিন আদিত্যর বেস্ট ফ্রেন্ড কোনো একটা জরুরি কাজে বাইরে ছিল। মুখচোরা আদিত্য তাই বুঝতে পারেনি সারাটা দিন সে কিভাবে কাটাবে। নীলার মতো প্রাণোচ্ছল একজন মানুষের সঙ্গ পেয়ে তার কেন জানি না মনে হয়েছিল এমন একটা মানুষকেই সে ছোটবেলা থেকে খুঁজছে। এই মানুষটি তার নিঃসঙ্গ জীবনের আলো হয়ে এসেছে। প্রচণ্ড ইন্ট্রোভার্ট হওয়ার পরেও সেই প্রথম
নিজের যাবতীয় লাজ লজ্জা ঝেড়ে ফেলে দিনের শেষে নীলার নাম্বারটা চেয়ে নিয়েছিল সে। তারপর তাদের পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা ছুটেছিল এক্সপ্রেস ট্রেনের গতিতে। সে ভালোবাসার মাঝখানে বাধা হয়নি নীলার পড়াশোনা অথবা আদিত্যর আর্মিতে যোগ দেওয়ার অ্যাম্বিশন। ম্যাথ অনার্স কমপ্লিট না করেই আদিত্য যখন পড়া ছেড়ে মাঝপথে ছুটেছিল আর্মি ট্রেনিং নিতে, নীলা তার হাত ধরে বলেছিল, ভয় নেই, আমি আছি। তারপর আদিত্য আর্মিতে যোগ দিল। নীলার পরিবার যখন এই বিয়ে নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে, সেই সময় এক দুঃসাহসিক মিশনে চলে গেল আদিত্য। নীলা বলেছিল, আমি অপেক্ষায় থাকব, কিন্তু সেই অপেক্ষার প্রহর যে এত দীর্ঘ হবে নীলাও কি সেটা জানত? প্রায় 3 বছর পর আজ নীলার চোখের সামনে দাঁড়িয়ে আছে আদিত্য, অথচ নীলা ছবির মতো দাঁড়িয়ে আছে। অতীতের কাটানো স্মৃতি এক এক করে ভেসে উঠছে তার চোখের সামনে। মুখে কথা ফুটছে না তার। সে কি একবার ছুঁয়ে দেখবে আদিকে? ঘরের নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বলল আগন্তুক ওরফে আদিত্য। কিছুটা কৈফিয়তের সুরেই অত্রিকে সে বলল, আমি আসলে নীলাঞ্জনার ফ্রেন্ড হই। বিয়েতে ইনভাইট করেছিলে আমাকে, কিন্তু আমি তখন মিশনে ছিলাম, তাই। তা বেশ, তো বাইরে দাঁড়িয়ে কেন? নীলা, তোমার বন্ধুকে ভেতরে আসতে বলো। আচ্ছা, আমি বরং কিচেনে যাই, ব্ল্যাক কফি বানিয়ে আনি। ও হো হো হো, আচ্ছা বলছি, ব্ল্যাক কফি চলে তো? আদিত্য অত্রির কথায় মুচকি হেসে বলল, ইয়েস, মাই ফেভারিট। ইটস মাই প্লেজার। প্লিজ গিভ মি 2 মিনিটস। নীলাঞ্জনা, ওকে ভেতরে সোফায় নিয়ে গিয়ে বসাও, যাও। অত্রি চলে যেতেই আদিত্য নীলাঞ্জনাকে বলল, নীলা, তুমি ভালো আছো তো? নীলাঞ্জনা আদির কথার উত্তর না দিয়ে তার দিকে এগিয়ে গেল। তার কাঁপা কাঁপা হাতটা আদির গাল স্পর্শ করল। নীলা বুঝল সে স্বপ্ন দেখেনি, আদি এসেছে। তার বিশ্বাস সত্যি হয়ে উঠেছে। নীলার চোখ দিয়ে বড় বড় জলের ফোঁটা নেমে এলো। আদিত্য নীলার দিকে রুমাল এগিয়ে দিয়ে চোখটাকে অন্যদিকে সরিয়ে ধরা গলায় বলল, চোখটা মুছে নাও। আদি, তুমি? হ্যাঁ নীলা, আমি বেঁচে আছি। বিশ্বাস করো, আমি বেঁচে আছি। বেঁচে থাকার কথা অবশ্য আমার ছিল না। ওই বিস্ফোরণে আমাদের সঙ্গী সাথীরা সবাই মারা গিয়েছিল, আর আমার বডিটা ছিটকে পড়েছিল 7-8 হাত দূরের এক ঝোপে। সেখানকার আদিবাসীরা আমায় উদ্ধার করেন, তবে প্রাণে বাঁচলেও তখনই জ্ঞান ফেরেনি আমার। গত 3 বছর আমি কোমায় ছিলাম। আদির মনে পড়ে গেল জ্ঞান ফেরার পর সে যখন জানতে পারে 3 বছর কেটে গেছে, তখন তার সবার আগে মনে পড়েছিল নীলার মুখ। নীলা যে কথা দিয়েছিল তার পথ চেয়ে থাকবে, সে এখন কোথায়? তড়ি ঘড়ি করে তাই আদি ছুটে আসে কলকাতায় নীলার বাড়িতে। ডোরবেলটা বাজতেই চটকাটা ভেঙে গেল আদির। কাগজওয়ালা সকালে কাগজটা দিয়ে গেল। নীলা কাগজটা নিয়ে ফ্রিজের মাথায় রাখতে গেল। অন্যদিকে আদির চোখ চলে গেল ফ্রিজের মাথায় রাখা অয়েল পেন্টিংয়ের দিকে। ছবিতে দেখা যাচ্ছে সবুজ মাঠ পেরিয়ে দৌড়াচ্ছে 7টি সাদা রঙের ঘোড়া। উপরে চাঁদের কিরণে জ্বলজ্বল করছে চারিদিক। তোমার আঁকা না? নীলাঞ্জনা হ্যাঁ জানিয়ে ঘাড় নাড়ল। কত বছর পর তোমার হাতের কাজ দেখলাম এত কাছ থেকে। হ্যাঁ, অত্রি আর আমি কলকাতার বাড়ি থেকে যখন এখানে আসি, তখন আমার এই আঁকার ছবিটা অত্রি নিয়ে এসেছিল ওর সঙ্গে করে। ও নিজেই এটা বাঁধিয়েছে, নয়তো এটা থেকে থেকে ঘরে পড়ে ধুলোই খেত। আমি তোমার বাড়িতেই গিয়েছিলাম প্রথমে। আঙ্কেলের মুখ থেকে সবটা শুনি, ওনার থেকেই তোমাদের নতুন ফ্ল্যাটের ঠিকানাটা পেলাম। কথার মাঝখানেই ব্ল্যাক কফি ও কিছু কুকিজ প্লেটে সাজিয়ে ঘরে ঢুকল অত্রি। অত্রিকে দেখে আবারও একমুখ হাসল আদিত্য।
আমি শ্রী শ্রী ভজ হরি মান্না টিটিং টিটিং। এই যে তোমাদের ব্ল্যাক কফি, কেমন লাগলো খেয়ে অবশ্যই জানিও। আদিত্য অত্রির আনা কুকিজ দেখে একটা কুকিজ মুখে পুড়ে ব্ল্যাক কফিতে চুমুক দিল। কফিটা খেতে খেতেই গোটা ফ্ল্যাটে নজর বুলিয়ে নিল সে। ঘরের মধ্যে লাল নীল মাছের অ্যাকোরিয়াম থেকে পিয়ানো, নীলার হাতে আঁকা অয়েল পেন্টিং থেকে কাঠের দেওয়াল আলমারিতে রাখা অত্রির মাউথ অর্গ্যান সবই রয়েছে, তবু কি যে একটা নেই। একটা কিছুর অভাব বড় চোখে লাগছিল আদিত্যর। শেষমেশ সে না থাকতে পেরে বলেই ফেলল, তোমাদের কোনো কাপল পিক নেই এখানে? বোধহয় বেডরুমে আছে। না মানে বিয়েতে তো আসেনি তো, তাই। গত 6 মাসের মধ্যেও বাঁধাবো করে আর বাঁধানো হয়নি। বিয়ের অ্যালবামটা আমাদের বারাসাতের বাড়িতেই পড়ে আছে। ওটা থাকলে দেখানো যেত, কিন্তু আসার সময় তো ওটা আনতেই ভুলে গেছি। ঠিক আছে, কই বাত নেই, নেক্সট টাইম হবে। অত্রির কথাটা কিছুতেই মনে ধরল না আদিত্যর। কেমন যেন একটা খটকা লাগলো তার। ততক্ষণে নীলা আর অত্রি দুজনেই ব্ল্যাক কফি সারা করে ফেলেছে। আদিত্য বেসিনে হাতটা ধুয়ে ফুলের বুকে আর কার্ডটা এগিয়ে দিল অত্রির দিকে। এটা তোমাদের বিয়ের জন্য আমার তরফ থেকে উপহার, আর এই কার্ডটা আমার বিয়ের ইনভিটেশন। সামনের মাসেই আমার বিয়ে। ঘরের মধ্যে একটা বাজ পড়ল। নীলা কথাটা শুনে হঠাৎ দুপা পিছিয়ে গেল। অত্রি সেদিকে খেয়াল না করে হাসতে হাসতে বলল, হোয়াট আ গ্রেট নিউজ! কিন্তু মেয়েটাকে? আমি তো চিরকালই অনাথ, তাই আর এক অনাথের দায়িত্ব নিচ্ছি, এই আর কি। মেয়েটির কেউ কোথাও নেই। মিশনে গিয়ে আমার ওপর যখন বিস্ফোরণ হয়, তখন সেই আমাকে বাঁচিয়েছিল। অনেক ভেবে দেখলাম বিয়ে জিনিসটা নিছক মন্দ নয়, তাই আর কি। বিয়ের লোকেশন? আসলে আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি কোর্ট ম্যারেজ ছাড়বো। তারপর বন্ধু বান্ধবদের নিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমরা এলে ভালো লাগবে। ঠিক সময় চলে আসবে প্লিজ। আসলে ওই দিন দুপুর 2টোর সময় ফ্লাইট আছে আমাদের। বিয়ের পরই বিদেশে সেটেল করব বলে ভেবেছি। কথাগুলো বলেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল আদিত্য। ফ্ল্যাট থেকে নেমে গাড়ির সামনে আসতেই ঝরঝর করে কেঁদে ফেলল আদিত্য। নিজের সব থেকে আপন মানুষটাকে সুখী করবার জন্য আর কত মিথ্যে কথা বলতে হবে তাকে। কিন্তু এ ছাড়া সে কি বা করতো আর? আঙ্কেলকে তো সে খুব ভালো করেই চেনে। আঙ্কেল ঠিকই আজ নয়তো কাল নীলাকে জানিয়ে দিত তার বেঁচে থাকার খবর। আর তারপর নীলা কিছুতেই সংসার টিকিয়ে রাখত না। কিন্তু আজকের পর থেকে নীলা তাকে ঘৃণা করবে। তা করুক, দিন শেষে মেয়েটা অত্রিকে মেনে নেবে, সুখী হবে অত্রি। অত্রির এই সুখটা প্রাপ্য। নীলা আর অত্রির সুখের সংসার কল্পনা করে চোখের জল মুছে নেয় আদিত্য। ওদিকে আদিত্য চলে যেতেই অত্রির খেয়াল পড়ল মস্ত বড় ফাঁকিটা। সে বলল, এ বাবা, দেখেছেন, আপনার বন্ধুর নামটাই তো জানা হলো না। নীলা, আপনি ফ্ল্যাটটা বন্ধ করে দিন, আমি আসছি। নীলা অত্রিকে কিছু বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না। দ্রুত গতিতে নেমে গেল অত্রি, আর নীলা ধপ করে বসে পড়ল মাটিতে। নীলার মনে পড়ে গেল 3 বছর আগের একদিনের কথা। আদিত্যর সঙ্গে বিয়েতে কখন কি পড়বে এইসব ভাবনা চিন্তা করে একটা লিস্ট বানিয়েছে সে। এই কথাগুলো বলতেই আদিত্যকে ফোন করে সে। ফোনটা ধরে আদি। হ্যাঁ বলো। এই আদি, শোনো না, আমাদের প্রি ওয়েডিং ফটোশুটের দিন তুমি আর আমি নীল কালারের ড্রেস পরবো, ওকে? আর আইবুড়ো ভাতের দিন আমরা দুজনে। কথাটা শেষ করতে পারে না নীলা। ওপাশে একটা কান ফাটানো আওয়াজ আর আদির চিৎকার। আদি বলে চিৎকার করে জ্ঞান হারায় নীলা। ঘটনার 7 দিন পর আদির ফোন পায়নি নীলা। 8 দিনের দিন খবর পেয়েছিল
জঙ্গি হানার এক বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা জওয়ান মৃত হয়েছে। অনুমান করা হচ্ছে তার মধ্যে আদিত্য রায়ও রয়েছেন। বিশ্বাস করতে পারেনি নীলা। তার বিশ্বাস ছিল তার আদি বেঁচে আছে। আদির জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল নীলা। পাশে পেয়েছিল বাবা মাকেও। কিন্তু 2.5 বছর পরেও যখন আদি ফিরে এলো না, তখন এক প্রকার মরিয়া হয়েই বারাসাতের প্রখ্যাত ব্যবসায়ী নিহার রঞ্জন বসুর ছেলে অত্রির সঙ্গে বিয়ে ঠিক করে ফেললেন নীলার বাবা মা। বিয়ে করবে না এই মনস্থির করেই অত্রির সঙ্গে এক রেস্টুরেন্টে দেখা করতে চায় নীলা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আর আমিও। আমি আসলে বিয়েটা করতে চান না, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমিও চাই না, কিন্তু বাবা মা শুনছেন না যে। নীলা অবাক হয়ে বলে, তাহলে আপনি এখানে এলেন কেন? আপনাকে বিয়ে ভাঙার অনুরোধ করতে। আমি তো নিজেই মাথা থেকে পা অবধি ফেসে। আচ্ছা, আপনার কেসটা কি বলুন তো? আমি তখন কলেজে পড়তাম। সেই সময় একটা ক্যাফেতে আমি তাকে দেখি। একজন বান্ধবীর সাথে ক্যাপাচিনো খেতে এসেছি। বুঝতেই পারছেন না। আর ব্যাপারটা হয়েছিল যেটা লাভ অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ বেশ, তো তাহলে তাকে গিয়ে বলুন। ওখানেই তো সমস্যা। মেয়েটার নামই জানি না। খোঁজ করতে যাব, অমনি বাবার ফোন এলো যে ফ্যামিলির বিজনেসটা সামলাতে এক্ষুনি কলকাতায় আসতে হবে। বাধ্য হয়ে চলে এলাম। আর এখন সেই অপরিচিতাকে খুঁজতে যাব, এই বলে কি করে বিয়ে ভাঙি বলুন তো? আমিও আদিত্যকে খুব ভালোবাসি। আমার বিশ্বাসও বেঁচে আছে, কিন্তু আমার মা বাবা এটা শুনতেই চান না। তাদেরকে অবশ্য দোষ দেওয়া যায় না। আসলে আদিত্যর কোনো খোঁজ নেই। অত্রিকে আদির বিষয়ে সব কথা খুলে বলল নীলা। সব শুনে অত্রি বলল, তার মানে এখন বিষয়টা হয়ে দাঁড়ালো যে আমরা দুজনে একই জায়গায় দাঁড়িয়ে এখন হাবুডুবু খাচ্ছি। আমাদের দুজনকেই একই রকম একটা পরিস্থিতি থেকে উদ্ধার হতে হবে। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আচ্ছা, আমরা যদি একটা নাটক করি? মানে? সানাই বাজবে, লোক খাবে, কিন্তু কিন্তু আসল যেটা বিয়ে সেটাই হবে না। পুরোহিত আসবে যাত্রা দলের থেকে। কি তাহলে কেমন হয়? হিন্দি মুভি না নোভেল, কোনটা বানাবেন বলুন তো? এত সুন্দর একটা স্ক্রিপ্ট। বাস্তবে দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দেবো, এই আর কি। আপনার সাথে আদিকে বাস্তবের ভালোবাসা নভেল মুভির হিরো হিরোইনদের হারিয়ে দেয়। তাই হয়তো বাস্তবে কেউ যখন কোনো ভালোবাসার মানুষকে হারায়, তখন যন্ত্রণাটাও অনেক বেশি হয়, ঠিক সিনেম্যাটিক হয় না। অত্রির কথার মধ্যে এমন একটা দৃঢ়তা ছিল যে তাকে বিশ্বাস না করে উপায় থাকে না। নীলার বিশ্বাস হয় অত্রির কথায়। সে বুঝতে পারে এই মানুষটা সত্যি ভালোবাসতে জানে। অত্রির প্রেমিকাকে দেখার ইচ্ছা নীলার মধ্যে প্রগাঢ় হয়ে ওঠে। কিন্তু সেই ইচ্ছাকে চেপে রেখেই নীলা জিজ্ঞাসা করে, কিন্তু কিভাবে হবে? কিভাবে আবার কি? একটা বিয়ের নাটক করতে হবে, তারপর আপনার আদি এলে আপনি চলে যাবেন, আর আমার অপরিচিতাকে পেলে আমিও হাওয়া। তবে যতদিন না আমরা আমাদের ভালোবাসার মানুষকে পাচ্ছি, বিষয়টা গোপনই রাখতে হবে। আসলে যে বিয়েটা বিয়ে নয়, সেটা কাউকে বোঝানো যাবে না। কিন্তু সকলের সামনে নাটক করা, এক ঘরে থাকা, এটা অসম্ভব। না না, আপনাকে এক ঘরে থাকতে হবে না। রিসেপশনের দিন আমি বন্ধুর সাথে পার্টি নিয়ে মেতে থাকব, আর সেখানেই নাইট স্পেন্ড করব। আর তারপরের দিন দিল্লির বিজনেস হ্যান্ডেল করার নাম করে দিল্লিতে নতুন ফ্ল্যাটে শিফট করে যাব। দিল্লির ফ্ল্যাটে 3টে রুম। আপনি একটা রুম নিয়ে নেবেন, আমি অন্য একটা রুমে থাকবো। আপনার অপরিচিতার নামটা জানলে বেশ হতো, খোঁজ নিতাম। দাঁড়ান, একটা জিনিস আছে। কি? তাকে প্রথম দেখার পর একটা কবিতা লিখেছিলাম, আর আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউ সে কবিতা কখনো পড়েনি। শোনাবেন আমায়? এই তো মুশকিলে ফেললেন। অন্যের গার্লফ্রেন্ডকে এরকম রেস্টুরেন্টের সন্ধ্যায় প্রেমের কবিতা শোনানোটা কেমন একটা দেখায় বলুন তো? তাও যদি আপনার পাশে আদি থাকে। আদি মোটেও সেরকম নয়। ও যাকে ভালোবাসে তাকে আকাশে উড়িয়ে দেয়,
খাঁচায় পুরে রাখে না। জানেন, ওর বিশ্বাস কাউকে ভালোবাসলে তার সমস্ত শিকল আলগা করে দিতে হয়। বুঝলাম। শুধু আদি নয়, যারা ভালোবাসে তারা সবাই বিশ্বাস করে ধরে বেঁধে, আর যাই হোক না কেন ভালোবাসা হয় না। তবে বলুন, কি? আপনার লেখা কবিতাটা। আসলে কবিতাটা এখনো সম্পূর্ণ হয়নি। প্রথম দেখে 2টো প্যারা লিখেছিলাম, এই আর কি। তাই শুনবো। কিন্তু অসম্পূর্ণ কোনো জিনিস শোনাতে তো আমার ভালো লাগে না ম্যাডাম। বেশ, আপনাকে কথা দিলাম, কবিতাটা যেদিন সম্পূর্ণ হবে সেদিন আপনাদের অবশ্যই শোনাবো। কথাটা শেষ করেই ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে দিল অত্রি। নীলাঞ্জনা অবশ্য নাছোড় বান্দা, বিলের হাফ পে করে তবেই ছাড়ল অত্রিকে। এরপর অত্রি নিজের বলা প্রত্যেকটি কথা সত্যি প্রমাণ করে ছেড়েছিল। তাদের মিথ্যে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে গত 6 মাস একসঙ্গে থেকে নীলা রীতিমতো অবাক হয়ে গেছে অত্রিকে দেখে। প্রত্যেকটা মুহূর্তে অত্রি যেন তার নিজের থেকেও যত্ন করে বাঁচিয়ে রেখেছে নীলাঞ্জনাকে। তাই একসঙ্গে থাকতে কখনো অস্বস্তি বোধ করেনি নীলাঞ্জনা। প্রথম থেকেই এই ফ্ল্যাটে অত্রি নিজের এবং নীলার জন্য সমস্ত কিছুই আলাদা আলাদা করে রেখেছে। বেডরুম থেকে দুজনের কিচেন পর্যন্ত আলাদা। অত্রি নিজের অফিসের টিফিন নিজেই বানায়, আর আসার সময় ডিনারের খাবার সে কিনে নিয়ে আসে। নীলা রান্না করতে চাইলে সে বাজার করে দেয়, কিন্তু নীলার রান্না করা খাবার কখনো খেতে আবদার করে না। প্রথম দিকে নীলা রান্না করার আলাদা আলাদা ব্যাপারটা নিয়ে আপত্তি জানালে অত্রি বলে, মানুষের পেট থেকে মনে পৌঁছাতে চেষ্টা করছেন নাকি? ভুলে যাবেন না, আমার কিন্তু প্রেমিকা আছে। তাছাড়া আমরা আসলে স্বামী স্ত্রী নই। আমার ভারী বই গেছে, আপনাকে আপনার প্রেমিকার হাতে তুলে দিয়ে তবেই আমি নিশ্চিন্ত। একটা মানুষ যে নিজের ভালোবাসার প্রতি এতখানি সৎ হতে পারে, এটা ভেবে অত্রির প্রতি নীলার মনের মধ্যে স্বাভাবিকভাবেই এক শ্রদ্ধার জন্ম নিয়েছিল। নীলা বুঝতে পেরেছিল অত্রির কাছে সে সুরক্ষিত, তাই জোর করে বলেছিল, আরে আমি চেন্নাইতে থাকাকালীনও তো রুমমেটদের সঙ্গে খাবার শেয়ার করেই খেয়েছি। কিন্তু আমরা তো রুমমেট নই। তবে আমি মালিক আর আপনি ভাড়াটিয়া। সত্যি সত্যি ভাড়া নেবেন নাকি? নয় তো কি? তাহলে কালকেই বেরোতে হবে সিভি নিয়ে। তার আর দরকার নেই। দেখুন, আমাদের বিজনেসের সঙ্গে মালহোত্রাদের যে কোম্পানিটা টাই আপ আছে, তারা একজন HR হায়ার করতে চাইছেন। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনার বায়ো মেলে, তাই আমি আপনার নামটা রেকমেন্ড করে দিয়েছি। কাল আমি অফিসে যাওয়ার সময় আপনাকে নামিয়ে দেব, আপনি দেখা করে নেবেন। বেশ তো। সত্যিই সারাদিন বাড়িতে থেকে খুব বোর হচ্ছিলাম। আর ডিপ্রেসডও, রাইট? মানে? না, আপনার চোখের তলায় কালি দেখেই বোঝা যায় যে আপনি চিন্তার গভীরে ঢুকে থাকেন দিনরাত। দেখলে যে কেউ ভাববে যে আমি বোধহয় আপনাকে মারধর করি। তাই কাজের মধ্যে বিজি থাকুন, রিল্যাক্স থাকুন। ঘর ভাড়ার টাকা তাহলে কত কত হবে? কাল অফিসে দেখা করে জয়েন করুন, তারপর আগামী সপ্তাহে আপনাকে এক জায়গায় নিয়ে যাব। ওখানে গিয়ে সব বলবো, ভয় নেই। অন্যের প্রেমিকাকে ডেটে নিয়ে যাচ্ছি না। বিকুল। নীলা অত্রির কথা শুনে হেসেছিল সেদিন, কিন্তু তার পরের সপ্তাহে যখন অত্রির সঙ্গে সঞ্জীবনী নামের হোমে যায়, তখন সত্যিই ওর খুব কষ্ট হয়েছিল। কত অসহায় মানুষ এখানে, কারো হাত নেই, কারো চোখ নেই, কেউ বা হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই। তবুও তারা স্বপ্ন দেখছে একটা রঙিন সকালের। সঞ্জীবনী হোমের কর্ণধার বিপুল বোসের থেকে ডোনেশনের ফর্মটা নিয়ে অত্রি নীলার দিকে এগিয়ে দিতেই নীলার ঘোর লাগার ভাবটা কেটে যায়। নিন, আমাকে যেটা বাড়ি ভাড়া হিসেবে দিতেন এখন দেবেন প্রতি মাসে। আপনার আদিত্যের সঙ্গে চলে যাওয়ার পরও আপনার আদিত্য বোধ করি রাগ করবে না। আদিত্যকে চেনেন আপনি? অত্রি কথার সোজাসুজি উত্তর দেয়নি, ঘুরিয়ে বলেছিল, আর্মিতে যোগ দেওয়ার জন্য ম্যাথ অনার্স ছেড়ে যে ট্রেনিং করতে যায়, ভালোবাসার আগে দায়িত্বকে রেখে দেশের শত্রুকে ধরতে যায়, যে নিজের ভালোবাসার মানুষের আলিঙ্গন ছেড়ে জীবন মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়ায়, তাকে ঠিকঠাক চিনি না। এটা বলি কি করে বলুন তো? আপনি যে কবি
তা আপনার এই কবিসুলভ কথা শুনেই বোঝা যায়। জানেন, আমার মাস্টার্স কমপ্লিটের পর আমার আর আদিত্যর সম্পর্কটা যখন পরিবার থেকে মেনে নিল, তখন আমি চেয়েছিলাম রেজিস্ট্রিটা করে রাখতে, কিন্তু আদি... জানি আপনি বলেছেন যে আদি চেয়েছিল ওই স্ট্রিং অপারেশনটা করার পর বিয়ের পিড়িতে বসতে। আচ্ছা, আদিত্য ওই বা কি করে বুঝবে বলুন তো যে একটা বিস্ফোরণে সব এদিক ওদিক হয়ে যাবে? আদির কিন্তু কোনো বডি পাওয়া যায়নি জানেন। আমার বিশ্বাস... শুধু আপনার একার তো নয়, আমারও বিশ্বাস যে আদি বেঁচে আছে, আরও ফিরবেই। নীলা যখন অতীতের অতলে হারিয়ে যাচ্ছে একটু একটু করে, তখন বর্তমানে অত্রির ফ্ল্যাটের পার্কিং জোনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আদি। কেন যে ওই বিস্ফোরণের পরেও সে বাঁচল, কেনই বা সঙ্গে সঙ্গে তার জ্ঞান এলো না, তবে তো আজ নীলা এইসবই ভাবছিল আদি। হঠাৎ তার পিঠে একটা কিল পড়ল। নিজের চোখের জল মুছে হাসতে হাসতে অত্রের দিকে ঘুরে তাকালো আদিত্য। বলল, বলো দোস্ত, কেমন চলছে সংসার? সত্যি তোর বিয়ে হয়ে গেল আর দেখ আমারই থাকা হলো না। নীলাঞ্জনার বিয়ে হয়েছে শুনে ওর জন্য গিফট নিয়ে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আগে জানলে দুটো গিফট নিয়ে আসতাম। নীলা তোর বন্ধু, তাই না রে? হ্যাঁ, ওপরেই তো বললাম। আসলে ওই মিশনে আমি মারা গেছি এটাই তো সবাই জানতো, তাই আমাকে দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, এই আর কি। কিন্তু তোর প্রেমিকার নামও তো নীলা ছিল। অদ্ভুত তো, এক নাম যেন দুটো মানুষের হয় না। তার মানে তুই সেই প্রেমিকা নীলাকেই বিয়ে করেছিস তো? না, মানে ওর সঙ্গে সম্পর্কটা আসলে ওয়ার্কআউট করেনি। আমি যাকে বিয়ে করছি সে অন্য। এই কারণেই কার্ডে বর কনের নাম আছে, স্থান আছে, অথচ বিয়ের ডেটে তারিখটা গত মাসের। এ বাবা, দেখেছিস প্রিন্টিং মিস্টেক। নাটকটা কম করো গুরু। ভুলে যেও না কলেজের ড্রামাগুলোতে হিরোর পার্টটা আমি করতাম। নিজের বেস্ট ফ্রেন্ডকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। কি ফালতু বকছিস বলতো? নিজের ভালোবাসার মানুষকে একবার দেখবি, অথচ তার সংসারও যাতে না ভাঙে, সেই কারণেই তো এই ফেক বিয়ের কার্ডটা বানিয়েছিস। কে? অত্রি, সবকিছুর একটা লিমিট থাকে। আর সেই লিমিটটাই তুই ক্রস করেছিস। নীলা কবে থেকে তোর জন্য অপেক্ষা করে রয়েছে, আর তুই এসে সব নাটক শুরু করেছিস। একজন মেয়ে নিজের সবটুকু দিয়ে তোকে ভালোবাসে, আর তুই একবারও ভাবলি না যে মেয়েটার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে? নীলাঞ্জনা তো স্ত্রী অত্রি। তোর মাথা, আমাদের কোনো বিয়েই হয়নি আর স্ত্রী হয়ে গেল। নীলাঞ্জনা কখনো তোর ছবি আমাকে দেখায়নি, তাই আমি যে তোকে আগে থেকে চিনি সেটা নীলার সামনে প্রকাশ করতে চাই। কিন্তু তা বলে এটা ভাবতে পারিনি যে তুই এরকম মাথা মোটার মতো কাজ করে বসবি। তুই কি আমায় লেকপুল করছিস? আরে তোর মনে আছে আদি, কলেজের একটা ফাংশনে নীলাঞ্জনাকে দেখে তো তুই প্রেমে পড়ে গিয়েছিলি। আমি সেদিন বাপিদাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, রুমে ফিরতে তো তুই আমাকে ছবি দেখিয়েছিলিস। নীলাঞ্জনার সঙ্গে তুই সামনাসামনি কখনো আমাকে আলাপ করাসনি, তবুও আমার কিন্তু চিনতে অসুবিধা হয়নি। তুই তো নিজেই দেখা করতে চাসনি, বলেছিলিস তোর প্রেমিকাকে পেলে একদিন তোরা দুজনে একসঙ্গে আসবি আর আমরাও। হ্যাঁ, ঠিকই বলেছিস। আসলে আমার জীবনেও একজন ছিল, সে তো তুই আর জানতিস না। আর নীলাঞ্জনাকে সামনে থেকে না দেখলেও ওর ছবিটা আমার মনে গাঁথা ছিল। তাহলে সবকিছু জেনে শুনে আমি কিভাবে বিয়েটা করতাম? সত্যি বিয়ে হয়নি? কলেজে যেমন ড্রামা করতাম রে গাথা, তেমন একটা ড্রামা হয়েছে। শুধু থিয়েটারের পুরোহিত নিয়ে এসেছিলাম, আর সিঁদুরের বদলে ছিল কমলা আবির। তুই আমার জন্য এত কিছু? চল ভাগ, যত সব। তুই নিশ্চয়ই ভুলে গেছিস হ্যাঁ আমার মেঘে ঢাকা তারার কথা। আদি এক ঝটকায় পৌঁছে গেল 7 বছর আগে মাদ্রাজ ইউনিভার্সিটির সেই দিনগুলোতে। স্কুল লাইফ থেকে আদি আর অত্রি দুজনেই বেস্ট ফ্রেন্ড। রীতিমতো সলা পরামর্শ করে দুজনেই মাদ্রাজে যায় ম্যাথ নিয়ে পড়তে। ফার্স্ট ইয়ারের একটা ছুটির দিনে আদি এসে দেখে একটা মেয়ের ইয়ার রিং হাতে নিয়ে মুচকি মুচকি হাসছে অত্রি। গভীর ভাবনায় ডুবে গেছে সে। কিরে, এটা কার ইয়ার রিং?
তুই যখন লাইব্রেরিতে ছিলিস তখন আমি আর বাপিদা একসঙ্গে ক্যাফেতে গিয়েছিলাম। সেখানে একজনকে দেখলাম, স্টুডেন্ট বলেই তো মনে হলো, অ্যান্ড আই ফল ইন লাভ অ্যাট ফার্স্ট টাইম। আদি লক্ষ্য করল অত্রি ডায়েরিতে কিছু একটা লিখেছে। ছো মেরে সে টেবিল থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল, দেখি কি লিখেছিস। কবিতা? তাকে নিয়ে বুঝি? বেশ, তুই পড়ে শোনা। কবিতার নাম মেঘে ঢাকা তারা। বইয়ে সমুদ্রের থেকে চোখ তুলে দেখেছি প্রথম তোমায়, মনে মনে সাজিয়েছি বালির ঘর। আমি চোখ বুঝলেও জানি তুমি আমার চরাচর। তোমার সামনে গেলে বখাটে আমিও কথা ভুলে যাই। যদি বলি তোমায় ভালোবাসি, বাঁধবে কি মায়ায়? কবিতাটা ভালো, কিন্তু ইনকমপ্লিট। গল্পটা শেষ হলে তো কমপ্লিট। গল্পটা তো শুরুই হলো না। মেয়েটির নাম কি রে? জানি না, সেটা তো তোকে জানতে হবে। সেই আমি নিজেই মুখ ছোড়া বলে আজীবন সিঙ্গেল থেকে গেলাম, আর আমি কি না। আর ঠিক আছে, তাও তোর জন্য খোঁজ করব। কোন কলেজে পড়ে? তাও জানি না। কেমন দেখতে? ওই ঠিক কবিতার মতো। আর কি পেয়েছিস নাকি? আমি কি হাত গুনে খোঁজ করব? অসম্ভব। তোর প্রেমিকা তুই খোঁজ, আমি গেলাম। অতীত থেকে বর্তমানে ফিরে এলো আদি একটা জোর শব্দে। তোর ফ্ল্যাট থেকে কি আওয়াজ হলো না রে? হ্যাঁ, মনে হলো ফ্ল্যাটের দরজা নীলাঞ্জনা বন্ধ করলো, তারই আওয়াজ। চল তো একবার ফ্ল্যাটে যাওয়া যাক। নীলাঞ্জনা হয়তো মুখ ভার করে বসে আছে। তবে একটা কথা, আমরা যে একে অপরকে চিনি সেটা নীলাকে বলতে হবে না। ভীষণ অপ্রস্তুতে পড়ে যাবে তাহলে বেচারি। বেশ, তাই হবে। আদি অত্রি সেই কলেজ গ্রাউন্ডে ফুটবল খেলার মতো হাতে হাত দিয়ে ছুটল ফ্ল্যাটের দিকে। কিন্তু ফ্ল্যাটে গিয়ে একটা জোর ধাক্কা খেল। ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। নীলা ঘরে কোথাও নেই। খালি টেবিলের ওপর কেবল একটা চিঠি রাখা, আর তার ওপর একটা বড় কাঁচের শোপিস পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এই শোপিস পড়ার শব্দটাই তাহলে আদি ওপর থেকে পেয়েছিল। আদি সাবধানে কাঁচের টুকরোগুলো সরিয়ে হাতে তুলে নিল চিঠিটা। অত্রি তোকে লিখেছে? আরে তুই পড় না। আদি এক ঝলক পড়ে চিঠিটা অত্রিকে দিল। নীলা লিখেছে, আমি একজনের চোখের মায়ায় আটকে পড়েছিলাম। শুধু আমার স্বপ্ন নয়, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল সে। অশান্তির গর্ভগৃহে থেকে বেরিয়েও তার বুকে মাথা রাখলে অনাবিল শান্তি পেতাম। কি করে পেতাম? গভীরভাবে ভালোবেসেছিলাম বলেই কি? জানি না, সত্যিই জানি না। হয়তো সেই মানুষটা আমার আত্মা ছুঁয়ে গিয়েছিল, অথবা আমি নিজেই তাকে এতটা জায়গা দিয়েছিলাম। উত্তরটা আমার জানা নেই, আমি জানি না। তবে এটা জানি, ভালোবাসার আগে আমরা খুব সহজেই না বসিয়ে দিতে পারি। কিন্তু যাকে একবার ভালোবাসা চায়, সারা জীবন চেষ্টা করেও তার প্রতি সব ভালোবাসা মুছে ফেলা চায় না। নভেল বা মুভির নায়ক নায়িকারা হয়তো পারেন, তবে বাস্তবে হয় না, পারা যায় না। তাই আজ যখন বুঝলাম আমার সেই ভালোবাসার জায়গাতেই মস্ত বড় একটা ফাঁকি রয়ে গিয়েছিল, আমি যাকে তুমুলভাবে ভালোবেসেছিলাম সে আমাকে ততটা প্রবলভাবে ভালোবাসেনি, বা হয়তো কোনোদিন আমায় ভালোই বাসেনি। তখন নিজের চোখেই নিজে অনেকখানি নেমে গেলাম। এতটা দিনটা নিয়ে আমি লড়াই করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। ভয় নেই, আমি বাঁচব। তবে চেনা পরিচিতের ভিড় সরিয়ে আমি একা বাঁচতে চাই, যেখানে কেউ আমার গল্প জানবে না, জানবে না আমার ভালোবাসার ইতিবৃত্ত। আপনি
মনোকষ্টে ভুগবেন না, আর আমার পরিবারকেও জানাবেন যে তারা কেউ দায়ী নয়। আসলে আমি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছি, শুধুমাত্র ভালোবেসে। তবে যদি কোনোদিন শক্তি সংশয় করতে পারি, তাহলে আবার আপনার সামনে ফিরে আসব, মুখোমুখি হব তার, যে একদিন আমায় ভালোবাসার কথা বলেছিল কোনো এক ভালোবাসার দিনে। আজ এই পর্যন্তই। এটি আপনার বন্ধু। চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেল অত্রি। আদির কলার ধরে বলল, আদি, তোর মতো মাথা মোটা আমি একটাও দেখিনি। আদি তখন হারিয়ে গিয়েছিল অতীতের একদিনে। বেশ কয়েক বছর আগে এক সরস্বতী পুজোর দিন নীলা হলুদ রঙের শাড়ি পরে এসেছিল, আর আদি পরেছিল হলুদ রঙের পাঞ্জাবি। সেই দিন আদি প্রপোজ করেছিল নীলাকে। লাল রঙের একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে ঠিক সিনেমার মতো হাঁটু মুড়ে বসে বলেছিল ভালোবাসার কথা, ভালো রাখার কথা। সেই নীলাকে সুখী করতে গিয়েই এতটা কষ্ট দিয়ে ফেলল সে। অত্রি আদিকে একটা ধাক্কা দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলি? চল গাড়িটা বের করে দুজন দুদিক দিয়ে খুঁজি। কত দূর আর যাবে? কাছে পিঠেই কোথাও গেছে, চল শিগগিরই। রাস্তা সিসিটিভিগুলো চেক করলেও জানা যাবে কোন দিকে গেছে। আবার বেরিয়ে পড়ল দুই বন্ধু। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই নীলাকে স্টেশনের কাছে পেয়ে গেল তারা। স্টেশন ভর্তি লোকের সামনে আদি নিজের কান ধরে নীলাকে বলল সে বিয়ে করছে না, সবটাই আসলে নাটক। তোমাকে সুখী করতে গিয়ে এই নাটকটা আমি করেছি। কার্ডটা খুললেই বুঝতে পারতে। আসলে আমি বুঝতে পারিনি তুমি আর অত্রি আসলে ম্যারেড নও, তাই মাথা চুলকাতে থাকে আদি। এতটা কাঁদালে আমায়, এতটা? জানি তুমি আমাকে ভালোবাসো না, এটা ভাবতে আমার যন্ত্রণা হচ্ছিল ভীষণ, কিন্তু কিন্তু তোমার কথাগুলো মনে পড়লেই না, আমি আর ভাবতে চাই না। আচ্ছা, আর আর ছেড়ে যাবে না তো আমায়? না। তারপর আর কি, শুভস্র শীঘ্রম। শুভ দিনে দিনক্ষণ মিলিয়ে বিয়ে হয়ে গেল আদি আর নীলার। আর বিয়ে মিটতে না মিটতেই নিজের প্রেমিকাকে খুঁজতে বিদেশে পাড়ি দিল অত্রি। কি ভাবছেন, গল্প শেষ তাই তো? পিকচার अभी বাকি হ্যাঁ মেরে দোস্ত। বিয়ের ঠিক 1.5 বছর পরে একদিন সকালে খবর এলো প্লেন ক্র্যাশে মারাত্মকভাবে জখম হয়েছে অত্রি। দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। অত্রির দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সব কাজ ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে বিদেশে ছুটল আদি আর নীলা। কিন্তু ওরা যতক্ষণে পৌঁছালো ততক্ষণে সব শেষ। অত্রি আর নেই। অত্রির মুখটা সাদা কাপড়ে ঢেকে দিল নার্স, আর আদির হাতে একটা খাম ধরিয়ে দিল। আদি খুলে দেখল অত্রির লেখা শেষ চিঠি। অত্রি লিখেছে, আজ ভ্যালেন্টাইন্স ডে, আজ ভালোবাসার দিন। একদিন তোকে কথা দিয়েছিলাম যে আমি যাকে ভালোবাসি তাকে তোর সামনে দাঁড় করিয়ে তবেই পরিচয় করাবো। কিন্তু পরিচয় করানোটা আর হলো না, কারণ আমি যাকে ভালোবেসেছিলাম সে কখনোই আমাকে ভালোবাসেনি। আর ভালোবাসা তো ধরে বেঁধে হয় না, তাই আমি তাকে যত্নে রেখেছিলাম। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। গত কয়েকদিন ধরে তুই যে বারবার ফোন করে আমাকে জিজ্ঞেস করেছিলিস, আমি বুঝে গিয়েছিলাম আমি তোর থেকে নিজেকে আর আড়াল করে রাখতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি আমার কাছে রাখা এই ইয়াররিংটা যে কার সেটা তুই নিশ্চয়ই বুঝে গিয়েছিস। চিঠির এতদূর পড়ে থামলো আদি। আদির মনে পড়ে গেল দিন কয়েক আগে অত্রির কাছে রাখা ইয়াররিং এর আর একটা পিস সে নীলার ঘরে দেখেছে। আর তারপর নীলার থেকে সবটা জানতে পেরে অত্রির প্রেমিকা যে আসলে কে সেটা আদির আর বুঝতে বাকি থাকেনি।
কিন্তু তারপর থেকে যতবার অত্রিকে ফোন করেছে ফোনটা নট রিচেবল বলেছে। তার মানে তার ধারণাই সত্যি। চিঠিতে আবার মন দিল আদি। অত্রি লিখেছে, আমি যাকে ভালোবেসেছি তাকে তার ভালোবাসার হাতে তুলে দিয়েছি। এবার আমার ছুটি। এত দূর পড়ে আদি নীলার হাতে ধরিয়ে দিল চিঠিটা। এর পরের অংশটা অত্রি নীলার উদ্দেশ্যে লিখেছে। নীলা, তোমার একটা জিনিস বহু বছর ধরে আমার কাছে ছিল জানো। চিঠিটা যে খামে রাখা তার মধ্যেই পেয়ে যাবে। তোমায় কথা দিয়েছিলাম না, কবিতাটা সম্পূর্ণ হলে একদিন পড়ে শোনাবো। আজ ভালোবাসার দিনে যখন তোমরা দুজন লাভ বার্ড আসবে তখন আমি ভিন্ন পথের যাত্রী। তা আজ শুনবে নাকি নীলা? বেশ, তবে শোন। বইয়ের সমুদ্রের থেকে চোখ তুলে দেখেছি প্রথম তোমায়, মনে মনে সাজিয়েছি বালির ঘর। আমি চোখ বুঝলেও জানি তুমি আমার চরাচর। তোমার সামনে গেলে বখাটে আমিও কথা যাই ভুলে। যদি বলি তোমায় ভালোবাসি, বাঁধবে কি মায়ায়? মনে মনে তোমায় নিয়ে ভালোবাসার ঘর। তুমি আমার সবটুকু, অথচ আমি তোমার পর। যদি বলো ভালোবাসা, আমি বেসেছি। তোমার ভালো চেয়ে তোমায় ছেড়েছি। আমি চোখ বুঝলেও দেখি তোমার মুখটা বরাবর। কারণ মরুভূমির জীবন আমার, তুমিই চরাচর। নীলার চোখ থেকে টপ টপ করে জল ঝরে পড়ল। ভালোবাসা নিয়ে তার মনের মধ্যে একটা অহং ছিল। সেই অহং বোধকে যেন ভেঙে চুরমার করে দিল অত্রি। সত্যি, কত মানুষ ভালোবাসি বলে দাবি করে, কত মানুষ ভালোবাসার কথা বলে, কিন্তু ভালোবাসা কি সত্যি অত সহজ? সত্যি কি সবাই ভালোবাসতে পারে? নীলার আজ মনে পড়ে গেল প্রেম কবিতার সেই বিখ্যাত লাইনটা। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। এতক্ষণ আপনারা শুনলেন সুলেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে মেঘে ঢাকা তারা। গল্প পাঠে রৌনক। বিভিন্ন চরিত্রায়নে রূপঙ্কর, বর্ণালী, শুভম, প্রচ্ছদ পিয়ালি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সুজয় ভূঁইয়া, নাট্যরূপদান দেবলীনা, সং কভার ক্রিয়েশনে প্রত্যুত, সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আজ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। নিজের ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। চলে ঢাকা ছিল সে যে আমার স্বপ্নের তারা। দূরে গিয়েও কাছে রইল ভালোবাসার মায়ার ধারারা। মেঘেরা চলে ঢাকা ছিল সে যে আমার স্বপ্নের তারা। দূরে গিয়েও কাছে রইল ভালোবাসার মায়ার ধারা। শীতের কুয়াশা ভিজে পথেরা তার ছবি পাইবে ফের। হারিয়েও যেন রয়ে গেল মনের মাঝে তার ঘর।
মতো সেজে আঁকা রঙিন ছায়ায় শব্দহীন প্রেমের সুরে এখনো মন গোপনে গায়। মেঘের ফাঁকে জ্বলছে আলো, তবু সে যে ফিরল না। ভালোবাসা হারিয়ে গেলেও থেকে যায় চিরস্মরণীয়তা। শীতের কুয়াশা ভিজে পথেরা তার ছোঁয়া কি পাইবে ফের, হারিয়েও যেন রয়ে গেল মনের মাঝে তারি ঘর। শীতের পাতায় ছবির মতো সেজে আঁকা রঙিন ছায়ায় শব্দহীন প্রেমের সুরে এখনো মন গোপনে গায়। মেঘের ফাঁকে জ্বলছে আলো, তবু সে যে ফিরল না। ভালোবাসা হারিয়ে গেলেও থেকে যায় চিরস্মরণীয়তা। শীতের কুয়াশা ভিজে পথেরা তার ছোঁয়া কি পাইবে ফের, হারিয়েও যেন রয়ে গেল মনের মাঝে তারি ঘর।